তোমার ভাইজান তো একটু বাইরে গেছে। একটা অসুস্থ বউরে রাইখা বাইরে কেমনে ঘুরে? হ্যাঁ, ওনাকে আক্কেল জ্ঞান বলতে কিছু নাই। তোমরা আমার দোকানে আর আসবা না। গ্রামের মানুষ কি এমন কথা কইলো যে আমাদেরকে দোকানে আসতে মানা করতেছো? তোমরা যুবক পোলাপান, আমার বউরে খালি দেখতে আসো। এটা কোনো জনপ্রিয় নাটক ঘর যখন পর দিন দিন যেন আরও বেশি দর্শকের হৃদয় জয় করে নিচ্ছে। প্রতিটি পর্বের সঙ্গে বাড়ছে রহস্য, ভালোবাসা, সম্পর্কের টানাপড়েন, বিশ্বাসঘাতকতা আর রোমাঞ্চকর সব ঘটনা। দর্শকরা যত দেখছেন ততই গল্পের গভীরে হারিয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব কেন ঘর যখন পর নাটক এত জনপ্রিয়, কী রয়েছে এর গল্পে এবং কেন প্রতিটি পর্ব শেষ হওয়ার পর দর্শকরা অপেক্ষা করেন পরবর্তী পর্বের জন্য। ঘর যখন পর শুধু একটি নাটক নয়, এটি এমন একটি গল্প যেখানে প্রতিটি চরিত্রের জীবনের সঙ্গে জড়িয়ে আছে নানা রহস্য এবং আবেগের মুহূর্ত। গল্পের শুরু থেকেই দর্শকদের সামনে এমন কিছু ঘটনা তুলে ধরা হয়েছে যা তাদের কৌতূহল ধরে রাখতে বাধ্য করে। এই নাটকের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর গল্প। প্রতিটি পর্বে নতুন নতুন রহস্য উন্মোচিত হলেও আবার তৈরি হয় নতুন প্রশ্ন। একটি ঘটনার সমাধান হতে না হতেই সামনে আসে আরেকটি চমক, ফলে দর্শকরা কখনোই অনুমান করতে পারেন না পরবর্তীতে কী ঘটতে চলেছে। গল্পের অন্যতম আকর্ষণ হল চরিত্রগুলোর সম্পর্ক, কখনো ভালোবাসা, কখনো অভিমান, কখনো ভুল বোঝাবুঝি, আবার কখনো ত্যাগ। সবকিছু মিলিয়ে সম্পর্কগুলোকে বাস্তব জীবনের মতোই উপস্থাপন করা হয়েছে। এই কারণেই দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে গল্পের অনেক মিল খুঁজে পান। প্রতিটি পর্বে এমন কিছু ঘটনা ঘটে যা দর্শকদের অবাক করে দেয়। যাকে ভালো মনে হয় সেই হয়তো পরে হয়ে ওঠে গল্পের সবচেয়ে বড় রহস্যের কেন্দ্রবিন্দু। আবার যে চরিত্রকে সন্দেহ করা হয় তার মধ্যেই লুকিয়ে থাকতে পারে অন্যরকম সত্য। নাটকের জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হল অসাধারণ অভিনয়। প্রতিটি শিল্পী তাদের চরিত্রকে এতটাই বাস্তবভাবে উপস্থাপন করেছেন যে দর্শকরা সহজেই চরিত্রগুলোর সঙ্গে আবেগগতভাবে যুক্ত হয়ে পড়েন। পাশাপাশি চিত্রগ্রহণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সংলাপ নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে দর্শকরা নিয়মিত তাদের মতামত জানাচ্ছেন। অনেকেই বলছেন একবার দেখা শুরু করলে পরের পর্ব না দেখে থাকা যায় না। নাটকের প্রতিটি নতুন পর্ব নিয়ে তৈরি হচ্ছে আলোচনা এবং নানা ধরনের তত্ত্ব। সব মিলিয়ে ঘর যখন পর নাটকটি এমন একটি নাটক যা রহস্য, ভালোবাসা, সম্পর্ক, আবেগ এবং চমকে ভরপুর। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু রহস্য, আরও কিছু অজানা সত্য এবং এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার মতে ঘর যখন পর নাটকটির সবচেয়ে আকর্ষণীয় চরিত্র কে, আর পরবর্তী পর্বে কী ঘটতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন শুরু করি মেইন ঘটনা কী ঘটল। মামুনের কথা শেষ হতে চারপাশে থমথমে নীরবতা নেমে আসে। সবার চোখের রাগ, ঘৃণা আর অপমানের ছাপ। দাঁড়াও, তোমার তো দেখতেছি খুব ভালোই অধপতন হয়েছে। বাড়ির বাইরে যাইতে গেলে যে আমার পারমিশন লাগে সেই কথা কি ভুইলা গেছো? আসলে আমি এই খবরটা পাবো এটা আমি ভাবতে পারি নাই। আপনারে বললে আপনি যদি যাইতে না দেন, তাই আর কিছু বলি নাই। আমি শুধু আমার ভাইটারে এক নজর দেইখা তাড়াতাড়ি চলে আসতাম। তোমাগো বাড়ির কারোর কি কোনো লাজ লজ্জা নাই? একটা মানুষেরও কি শরম নাই? তোমার ভাইরে দেখো, চুরি করতে আইসা হাতে নাতে ধরা খাইছে। দেখেন কোথায় কথা বাড়তেছে। আমি এই বিষয়ে আর কথা বাড়াইতে চাই না। আমি শুধু আমার ভাইডারে এক নজর দেইখা চইলা যাইতাম। তুমি যদি আমার আদরের বউ না হইতা তাইলে এইখানেই থাপ্পড় দিতাম। আপনি এমন কথা কইতেছেন কেন? থাপ্পড় মারি নাই কারণ দাঁত পড়ে যাইত, চেহারাটা খারাপ দেখা যাইত, কিন্তু এইটা ভাইব না যে তোমার গায়ে আমি কোনোদিন হাত দিব না। মায়ার চোখ ভিজে ওঠে। আমি বিশ্বাস করি আমার ভাই এরকম নিকৃষ্ট কাজ করতেই পারে না। দয়া, দান, দাক্ষিণ্য অনেক করছি জীবনে। আর না, তোমার ভাইয়ের প্রতি তোমার বিশ্বাস থাকতে পারে, কিন্তু আমার কোনো বিশ্বাস নাই। আপনারা ভুল বুঝতেছেন। ভালো করে কানের ভিতর দিয়ে মগজে ঢুকায় নাও। তোমার ভাই এই কাজ করতে পারে, আমি সেইটাই বিশ্বাস করি। মায়া আর কোনো কথা বলতে পারে না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের ঊর্ধ্বে। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার চেয়েও বেশি। তবুও বাস্তবতার কঠিন আঘাতে কখনো কখনো আপন মানুষও হয়ে যায় পর। লক্ষ্মী চুপচাপ বসে আছে, মুখে কষ্টের ছাপ।
মা ভাতের প্লেট হাতে নিয়ে এগিয়ে আসে। লক্ষ্মী ভাই, এদিকে তাকা, ভাতটা আনছি, খাইয়া নে। খাইতে ইচ্ছা করতেছে না। আমি তোরে খাওয়াইয়া দিমু, আয়। পাশে বসে থাকা মায়ার চোখে পানি। আজকে চুরি করতে গিয়া ধরা পড়ছস, কয়দিন পরে আবার ডাকাতি করবি নাকি? আম্মা, তুমি কি শুরু করলা? ভাই, তুই ওই বাড়িতে গেছিলি কেন? তুই তো জানোস ওই বাড়ির মানুষ আমাদের সহ্য করতে পারে না। আমি জানি তুই আমারে দেখতে এসিলি, তুই চুরি করতে যাস নাই। লক্ষ্মী মাথা নিচু করে বসে থাকে। না, আমি চুরি করতেই গেছিলাম। আমারে মারছে, ঠিকই করছে। আমার এইটাই দরকার ছিল। এইসব কি কস বাবা? ভাই, মাথা গরম করিস না। দেখিস, আমি খুব তাড়াতাড়ি চেয়ারম্যানের কাছ থেকে টাকা ম্যানেজ কইরা তোরে বিদেশ পাঠাইয়া দিমু। আমি চাই তোর একটা সুন্দর ভবিষ্যৎ হোক। লক্ষ্মী হঠাৎ মাথা তুলে তাকায়। আমি বোকা রে বুবু, সত্যি অনেক বোকা। এই কথা কস কেন? আমি ভাবছিলাম তুই আমারে দেখতে আইসোস, কিন্তু এখন বুঝলাম তুই আমারে বিদায় করতে আইসোস। ভাই, তুই ভুল বুঝতেছোস। লক্ষ্মী চলে যাবার পরও মায়া দাঁড়িয়ে কাঁদছে। তার চোখের পানি যেন থামতেই চায় না। ও বুঝল না আমারে মা। আমি তো শুধু ওর ভালোর কথাই ভাবছি, অথচ ও মনে করতেছে আমি ওরে দূরে সরাইয়া দিতে চাই। কান্দিস না মা। মানুষ যখন কষ্টে থাকে তখন অনেক সময় আপন মানুষকেও ভুল বোঝে। আমি জানি আমার ভাই চুরি করতে পারে না। এরা আমারে থাইকা ভালো কে জানব। ও গেছিল শুধু আমারে দেখতে, কিন্তু ওই বাড়ির মানুষ ষড়যন্ত্র কইরা আমার ভাইরে চোর বানাইছে। থাক মা, আর ওই বাড়ির কথা ভাবিস না। আমার ভাইটার দিকে তাকাইলেই বুকটা ফাইটা যায়। তুই এখন আর দেরি করিস না, তুই তো শ্বশুরবাড়ি চইলা যা। আমার ভাইরে নিয়ে পরে ভাবিস। তুই এখন যা মা, বেশি আসা যাওয়া করিস না, ওরা আবার কথা তুলব। মায়ের বুকের ভেতর জমে থাকা কষ্ট হঠাৎ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে। হায় আল্লাহ, আমার মাইয়ারে আমি কি জীবন দিলাম। এর চাইতে যদি মাইয়াটা মরে যাইত, তাও হয়তো এত কষ্ট পাইত না। মা, এইসব কথা কইও না। আমি কি তোরে বাঁচাইলাম না খুন করলাম? এই প্রশ্নটাই এখন আমারে খাইতেছে। মায়া মাকে জড়িয়ে ধরে কান্না করে। মায়া বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যেতেই রাস্তার পাশে রাফিকে দেখতে পায়। রাফির চোখ লাল, চেহারায় অনুশোচনা। আপনার যেহেতু কিছু বলার নাই, তাইলে এখানে দাঁড়ায়া থাকারও লাভ নাই। উঠেন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেই। আপনি কি পাগল হইছেন? এইসব কি করতেছেন? হঠাৎ রাফি নিচু হয়ে মায়ার পা ধরে ফেলে। আল্লাহ, আপনি কি করতেছেন? আমার পা ছাড়েন। না, আপনি আমারে মাফ না করলে আমি কোনোদিন নিজেরে মাফ করতে পারবো না। আপনি আমারে স্পর্শ করতে পারেন না, এটা পাপ, আমি জানি। কিন্তু আমি এইটাও জানি, আপনার চোখের পানি ঝরার পেছনে আমারও দায় আছে। আপনার যদি কোনো দোষী না থাকে, তাহলে মাফ চাইতেছেন কিসের জন্য? রাফি গভীর নিঃশ্বাস ফেলে। আমি যা করছি সব পরিস্থিতির শিকার হইয়া করছি। পরিস্থিতি? আমি পরিবারের বড় মাইয়া। আমার মা অসুস্থ, ছোট ভাই বেকার। ঠিক সেই সময় আপনার বাবা আয়েশা এই বিয়ার প্রস্তাব দিছে। আমার মা বাধ্য হয়ে আমার উপর সিদ্ধান্ত চাপাইয়া দিছে। তারপর আমার সামনে আর কোনো রাস্তা ছিল না। ও, তাইলে এতদিন পরে বুঝলাম সবকিছু টাকার জন্যই করছেন। রাফি চুপ হয়ে যায়। আমার বাপ আপনারে, আপনার পরিবারে টাকা দিছে, আর আপনি সুন্দর কইরা রাজি হইয়া গেছেন। আপনি ভুল বুঝতেছেন। না, আমি ঠিকই বুঝতেছি। আপনি আমারে কোনোদিন ভালোবাসেন নাই, ভালোবাসছেন টাকা। এই কথা কইও না। কেন কইমু না? আজকে রাফি নাই, তাইলে রাফির বাপ আছে, টাকার অভাব হইব না, তাই না? রাফির চোখ ভিজে ওঠে। আপনি যা খুশি কইতে পারেন, কিন্তু আল্লাহ জানে আমি কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছি। নিজের প্রেমিকের বাবারে বিয়া করার মতো জঘন্য কাজও করতে পারছেন। আমি সব মাইনে নিছি, ভাগ্য মাইনে নিছি, আপনিও মাইনে নেন। আমার পক্ষে সম্ভব না। আর একটা কথা। কি? নেশা পানি, মারামারি, মাস্তানি এইসব ছাইরা দেন। নিজের জীবনটা নতুন কইরা শুরু করেন। আল্লাহর পথে ফিরে আসেন, দেখবেন মনে শান্তি পাইবেন। রাফি ধীরে ধীরে চলে যেতে থাকে। মায়া স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে রাগ, অভিমান
আর হারিয়ে ফেলা ভালোবাসার যন্ত্রণা একসাথে ভেসে ওঠে। কখনো কখনো ভালোবাসা হারায় না, শুধু পরিস্থিতির কাছে হেরে যায়। কেউ স্বপ্ন বাঁচাতে ভালোবাসা হারায়, আবার কেউ ভালোবাসা হারিয়ে বাঁচার স্বপ্নটাই ভুলে যায়। কিন্তু আমি তো জানি, আমার উপরে আল্লাহ জানে আমি কোন কোন পরিস্থিতিতে পইরা এ কাজটা করতে বাধ্য হইছি। আমি তো সব মাইনা নিছি, আমি আমার ভাগ্যটারে মাইনা নিছি, আপনিও মাইনা। এছাড়া আমাদের হাতে আর কিচ্ছু করার নাই, আর কিচ্ছু ঠিক হইব না আমাদের। আর শোনেন, যদি পারেন তাহলে নেশা পানি ছাইরা, গোল্লা মাস্তানি ছাইরা নিজের একটা ভালো মানুষ তৈরি করেন, ভালো মানুষের মতন জীবনযাপন করেন, আল্লাহর পথে ফিরে আসেন। দেখবেন আল্লাহ আপনার মনের মধ্যে শান্তি দিয়ে দিছে। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি দোকান থেকে চলে আসলা যে? চলে আসবো না তো কি করব? একটা কাস্টমারও নাই দোকানে। কি বৈশা বৈশা আমি কি মশা মারব? মশাই মারতে হইব তোমার। কেন, আমি কইছিলাম না? আমি যে কইলাম আমারে তুমি দোকানে বইতে দাও, তাইলে দেখবা যে অনেক কাস্টমারের অভাব হইব না। ওই কথাটা তো শুনলা না। ভালো কথা শুনবা কেন? আমি শুনতেও চাই না। আমি তোমারে দোকানে যাইতে মানা করছি, তার মানে তুমি দোকানে যাবা না? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, আমি দোকানে যাব না। কিন্তু তুমি কাস্টমার করে দোকানে আসার জন্য তুমি নিষেধ করলা কেন? আমি তো এটা মানতে পারুম না। ও, এর মধ্যে মানে তোমার কার খবর চলে আইছে। আরে ভাই, তো দোকানে তুমি কাস্টমার কারা কাস্টমার? যুবক পোলাপান দোকানে বৈশা বৈশা যুবক পোলাপানের মাথা নষ্ট করতেছ, ওদের সাথে কানাকানি পয়সা। এগুলা কি? এগুলা গ্রামের মানুষ আমার কাছে নালিশ করছে, তোমার সম্পর্কে অনেক কথা কইতেছে। আচ্ছা, গ্রামের মানুষ তোমার কাছে নালিশ করছে না? এখন তুমি গ্রামের মানুষের কান পড়া শুনো। আমি যদি গ্রামের মানুষের কাছে যাইয়া কই, আজকে কতটা বছর হইছে তোমার লগে আমার বিয়া হইল, এখন পর্যন্ত তো আমার একটা বাচ্চা দিতে পারলা না। আরে যেই ঘরে একটা বাচ্চা নাই, সেই ঘরে কি কোনো সুখ শান্তি আছে? আমি এখন পর্যন্ত একটা মা ডাক শুনতে পারলাম না। এখন পর্যন্ত আমার কপালে তুমি সুখ দিতে পারলা না। আমার কোনো সুখ নাই, শান্তি নাই। আমার বড় বড় লেকচার তো ভালোই মারতে পারো, উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা বলবা না। উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু তোমারে বউ হিসেবে বাড়ি বাইর করে দিব। বাড়ি থেকে বাইর কইরা দিবা না। তুমি তো এটাই পারবা, তোমার দ্বারা এটাই সম্ভব। কামের কাম তো কোনো কিছু করতে পারো না। আমার লগে শুধু শুধু রাগ দেখাইতেছ কেন? হ্যাঁ, কামের কাম করো একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারে তো ঠিক চিনতে পারলাম না। আমগো বাড়িতে কি কোনো দরকার? কি ব্যাপার, কথা কইতেছেন না কেন? এটা কি রেনুর বাড়ি? জি, এটা রেনুর বাড়ি। রেনু আমার আম্মা। আমার আম্মারে দরকার, আম্মারে ডাইকা দিমু। তার মানে তুমি মামুন, আমার ছেলে? কি উল্টাপাল্টা কথা কইতেছে। আমি কেন আপনার ছেলে হইতে যাবো? মা, ওমা আইতেছি। এই লোকটা কি উল্টাপাল্টা কথা কইতেছে। শোনেন, আমার তো বাবা কবেই মারা গেছে। ও মামুন, কি হইছে? কার সাথে? আপনি আপনি এই বাড়িতে কিসের জন্য আসছেন? এতদিন পর যেহেতু আসছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। এতটা বছর আমি আমার সন্তানদের দূরে রেখেছি, কিন্তু আজকে আর পারিনি, তাই ছুটে এসছি। সন্তানদের কাছে ছুটে আসছেন? আমার সন্তানদের কাছে? আপনি তো মৃত, এত দূর ছুটে আসছেন আপনি কোন ভরসায়, কোন সাহসে? সন্তানদের সাথে কথা বলবেন বলেন, দেখেন তাদের মৃত বাবার সাথে তারা কথা বলে কিনা। রেনু, আমি জানি আমার উপরে তোমার সন্তানদের অনেক রাগ, অনেক অভিমান আছে, কিন্তু তুমি তো জানোনি সেদিন আমি অনেক নিরুপায় ছিলাম। কোনো নিরুপায় মানুষ আমাকে বাবা হইতে পারে না। কিন্তু সেটা কখনো বলি নাই। মানুষটা এত বছর পরে যখন সন্তানদের মায়ের টানে চলে আসছে, তখন তার সাথে আর খারাপ ব্যবহার করিস না। ও, মানে তোমার যখন যেটা মনে হইব তুমি তোমার সিদ্ধান্তটা আমগোর উপরে চাপাই দিবা। আমগোর কোনো নিজেগো সিদ্ধান্ত নাই, তাই না? মা শোনো, এতগুলা বছর যাই না আসছি যে আমগোর কোনো বাপ নাই। দরকার পড়লে বাকিটা জীবন তাই জানব। তা ওই লোকটারে বাপ হিসাবে মাইনে নিব না। তুমি আজকে ওনারে কবারই ছেড়ে চলে যেতে। শোন, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। তোর আব্বা আমারে ভালোবাসা বিয়ে করছিল, তোর দাদা দাদি সেটা মাইনা নেয় নাই। উনি চেষ্টা করছিল, তারপরে একটা পর্যায়ে উনি ওনার বাপ মায়ের কাছে চলে যায়। তোর দাদা দাদি তারে জোর করে আরেকটা বিয়ে করায়। তবে শুনছি যে সেই সংসারে আর কোনো সন্তান হয় নাই ওনার। সেই জন্য মনে হয়
তার সন্তানদের টানে আবার চলে আসছে। সন্তানগো অধিকার বঞ্চিত করতে ওনার লজ্জা করে নাই। শুধু জন্ম দিলেই তো বাপ হওয়া যায় না, তার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলোও তো পালন করতে হয়। আমি ওনারে মেনে নিতে পারবো না। আমি ওনারে বাপ হিসাবে কোনোভাবেই মেনে নিতে পারবো না। রক্তের সম্পর্ক অস্বীকার করবি কেমনে? শোন রে বাজান, মাইনা নিতে পারবি না বুঝলাম। উনি কিন্তু খোদার তরফ থেকে যা যা শাস্তি পাওয়ার পায়ে গেছেন। নিজের ভুল বুঝতে পারছেন, আর বুঝতে পারছেন যে ওনার সন্তানদের ছাড়া ওনার কোনো উপায় নাই। শাস্তি আর নতুন করে কি শাস্তি দিবি? মাফ করে দে। ওনারে মাফ করতে পারবো না মা। সেই ছোটবেলা থেকে বাপ বইলা ডাকতে পারি নাই। বাপের আদর, স্নেহ, ভালোবাসা কি তা বুঝি নাই। জীবন তো তোমারও আসিল মা, তোমারও তো সুন্দর একটা ভবিষ্যৎ আসিল। তুমি তো তোমার সন্তানগোর দিকে তাকায় আনি তো বিয়াটা করো নাই। অথচ উনি ওনার বাপ মায়ের অন্যায় আবদার ফিরাই দিতে না পাইরা সুন্দর করে বিয়া করে নতুন একটা সংসার করছে। অথচ আমগোর দিকে একটাবার ফিরেও তাকায় না, আমগরে দুঃখের সাগরে ভাসাই দিছে। আর সেই মানুষটারে তুমি কইতাছ বাপ হিসাবে মাইনা নিতে। মামুন, মায়েরা চাইলেই সবকিছু পারে না। মায়েদের কাছে সবার ঊর্ধ্বে থাকে তার সন্তান। তুই আর তোর বোন আমার দুনিয়া। এই দুনিয়া নিয়েই আমি বাইচা আছি। আর ক্ষমা মহৎ গুণ। আল্লাহ বলছেন, পারলে জন্মদাতা পিতাই। তো মাফ করে দে। আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, আমি মাফ করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি উনানে জিজ্ঞেস কইরো, এত বছর পর উনি যে আমগোর কাছে ফিরে আসছে, তা কি সত্যি সত্যি আমগরে ভালোবাসা ফিরে আসছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যেদিন এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবো, সেদিন আমি ওনারে বাপ হিসাবে মেনে নিব। এর আগে না। সব প্রশ্নের জবাব হয় না। সব প্রশ্নের জবাব মানুষের কাছে যদি থাকতো, মানুষ আর মানুষ থাকতো না। তোমারে আমি আমার বাড়ির বাইরে যেতে নিষেধ করছিলাম। আমার কথা অমান্য কইরা তুমি গেলা কেন? আপনি একটা মাইয়ার বয়সী মাইয়ারে বিয়া করছেন। লজ্জা আপনার বাবার কথা, আপনার কথা। ফাজিল কোনকার। আপনাদের কথা শেষ হয়ে থাকলে নামাজটা পয়রা নিয়েন। এখন থেকে এত খালি ভাবে বসবো, সেটা আমি সিদ্ধান্ত নিব। তুই কে? শালা বের হ, যাও। যদি আমার কথা না শোনো তাইলে কি হবে জানো? তাইলে কিন্তু আমি এলাকাবাসীরে কইয়া দিব তুমি যে বিশেষ মুহূর্তে দৌড়। এ ভাই রে, এ ভাই, তুমি আমার এই ছোট্ট পথটা বরণ করো। একটা কথা আপনারে কইয়া দেই, আমার মায়ে আমারে ছোটবেলা থেকেই শিক্ষা দিছে, আমরা যেন কখনো কোনো মুরব্বীর অসম্মান না করি। সেই জন্য আপনার দেওয়া উপহারটা নিলাম। কিন্তু আপনি এই কথাটাও শুনে রাখেন, এই ব্লেজার মামুনের গায়ে কোনোদিন উঠব না। আমি অনেক চেষ্টা করছি এই বাড়িতে সংসার করার থাইকা যাওয়ার। তুমি তোমার জুয়া নিয়া, তোমার নেশা নিয়া ভালো থাইকো। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। অনেক চাওয়ার ভেরে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা। তবু মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়। ঘর যখন হয় পর। সো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।